ফার্স্টে আমি প্রিন্ট মিডিয়ার জন্য যে কাজগুলো করব সবগুলোরই আমার একটা লেআউট রেডি করতে হয়। ঠিক আছে? তো লেআউটটা রেডি করার জন্য ভিজিটিং কার্ডের পারফেক্ট সাইজটা থাকে হলো 3.25 ইন্টু 2। ভিজিটিং কার্ডের প্রিন্ট করার জন্য পারফেক্ট সাইজটা হলো 3.25 ইন্টু 2। এটা থাকবে আপনার কাটিং মার্ক। ঠিক আছে? এখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে না আমি 3.25 ইন্টু 2 করব না, আমি 3.5 ইন্টু 2.2 করব, সেটাও রাইট। মানে ক্লায়েন্ট আপনাকে যেটা বলবে সেটা রাইট। ঠিক আছে? উনি যেই সাইজে যাবে সেইটাই রাইট। কিন্তু ক্লায়েন্ট যদি আপনাকে কোনো সাইজ না দেয়, ক্লায়েন্ট যদি বলে যে পারফেক্ট সাইজটা কোনটা, তুমি আমাকে একটা সাইজ অ্যাডভাইস করো, সেই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে অ্যাডভাইস করবেন 3.25 ইন্টু 2। এখন 3.25 ইন্টু 2 করলে সুবিধা কি এবং 3.5 ইন্টু 2.5 করলে অসুবিধাটা কি? এরকম একটা কোশ্চেন আসতে পারে। কোশ্চেনটা বুঝতে পারছেন? যে 3.25 ইন্টু 2 মাপটা ইঞ্চিতে হবে। ঠিক আছে? এই সাইজে প্রিন্ট করলে আমি কি সুবিধা পাবো? আর 3.5 ইন্টু 2.25 এই সাইজে প্রিন্ট করলে আমার কি অসুবিধাটা হবে? ঠিক আছে? এরকম একটা কোশ্চেন যদি আসে সেক্ষেত্রে এটার আনসারটা হবে 3.25 ইন্টু 2 তে যদি করেন, একটা ভিজিটিং কার্ড যখন প্রিন্ট করতে দিবেন সেটার অনেক বড় একটা মানে একটা পেপারগুলো যে থাকে, যে পেপারগুলোর উপর প্রিন্ট হয়, এটাকে বলা হয় প্লেট। এই প্লেটগুলো কিন্তু এই সাইজে থাকে না। ঠিক আছে? প্লেটগুলোর সাইজ কিন্তু এরকম ছোট ছোট থাকে না, প্লেটগুলোর সাইজ অনেক বড় থাকে, লাইক এইরকম একটা প্লেট থাকে। মানে প্রজেক্টর স্ক্রিনটা দেখছেন না, এইরকম একটা প্লেট থাকে, আবার মেশিন ওয়াইজ এর চেয়ে বড় প্লেট থাকে। ঠিক আছে? তো এই প্লেটটার মধ্যে এই ধরেন এইটুকু জায়গায় একটা ভিজিটিং কার্ড বসবে। ঠিক আছে? এইটুকু জায়গায় একটা ভিজিটিং কার্ড বসবে, এইভাবে সবগুলো ভিজিটিং কার্ড সাজানো হবে। সাজানোর পর এটা প্রিন্ট হয়ে যখন বের হয়, বের হওয়ার পর সেটা আবার কাটিং সেকশনে পাঠানো হয়। কাটিং সেকশনে পাঠানোর পর সেটাকে কাট করে দেন এই সাইজটাতে আসে। মানে একটা প্লেটে আপনি অনেকগুলো ভিজিটিং কার্ড পাবেন। আবার এই প্লেটটা দুইবার মেশিনে দেওয়া হয়। একটা হলো একবার এই পার্টটা ডিজাইন প্রিন্ট করার জন্য, আরেকটা হলো এই পার্টটা প্রিন্ট করার জন্য। ঠিক আছে? দুইবার মেশিনে দেওয়া হচ্ছে। এখন কথা হলো গিয়ে, যখন 3.25 ইন্টু 2 তে করবেন, প্লেটটা যে সাইজে থাকে সেই সাইজ অনুযায়ী 3.25 ইন্টু 2 তে যদি আমি প্রিন্ট করি, আমার একটা প্লেটে সবচেয়ে বেশি সংখ্যক ভিজিটিং কার্ড আসবে। ঠিক আছে? যখন একটা প্লেটে আমার সবচেয়ে বেশি সংখ্যক ভিজিটিং কার্ড আসবে, তখন আমার প্রিন্টিং কস্টটা কমে যাচ্ছে। প্রিন্টিং কস্টটা কমে গেলে আপনার টোটাল ভিজিটিং কার্ডের যে আউটপুটটা আসবে, সেই আউটপুটটার জন্য যে কস্টটা আপনার ছিল, এই কস্টটা কমে যাবে। আবার এই কাজটাকে যদি আপনি 3.5 ইন্টু 2.25 এ করেন, সেক্ষেত্রে আপনার প্রিন্টিং কস্ট, যেহেতু পেপার বেশি লাগতেছে, আপনার এক প্লেটে সর্বোচ্চ পরিমাণ আপনি ভিজিটিং কার্ড আটাতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার প্রিন্টিং কস্টটা বেড়ে যাবে, আপনার ফাইনাল আউটপুটটা হাতে আসতে আসতে আপনার কস্টটা বেড়ে যাবে। তো এর জন্য আমরা একটা সাইজ ক্লায়েন্টকে অ্যাডভাইস করতে পারি, সেটা হলো 3.25 ইন্টু 2। ক্লায়েন্টকে বলতে পারেন যে এই সাইজে যদি তুমি করো সেক্ষেত্রে তোমার প্রিন্টিং কস্টটা কম আসবে। ঠিক আছে? ক্লায়েন্ট যদি এর বাইরে বলে যে না আমার 3.5 ইন্টু 2.25ই লাগবে, সেটাও রাইট, আপনি ক্লায়েন্টকে ওইটা করে দিবেন। আপনি জাস্ট ক্লায়েন্টকে অ্যাডভাইস করতে পারেন যে এই সাইজে করলে তোমার প্রিন্টিং কস্টটা কম আসবে। বুঝতে পারছেন? তো এখন আমার ডিজাইন শুরু করতে হলে ভিজিটিং কার্ডটা আমরা নর্মালি ডিজাইন করব ইলাস্ট্রেটরে। ঠিক আছে? কেউ চাইলে ফটোশপে ডিজাইন করতে পারেন। কোনো একটা ক্লাসে যদি সময় হয় ওইটা আমি দেখাই দেওয়ার ট্রাই করব। আজকে আমরা ইলাস্ট্রেটরে দেখতেছি। তো ভিজিটিং কার্ডটা ডিজাইন করার জন্য আমাকে ফার্স্ট একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড নেওয়ার জন্য ফাইলে যাব, নিউতে যাব। ফাইল থেকে নিউ বা কন্ট্রোল এন প্রেস করলে আপনার নিউ ডকুমেন্ট, কন্ট্রোল এন প্রেস করলে আপনার নিউ ডকুমেন্টের অপশনটা আসবে। তো কন্ট্রোল এন যখন প্রেস করবেন, এইখানে আপনার একটা নাম চাবে। নাম দিলাম বিজনেস কার্ড, সিএআরডি কার্ড। এখন বিজনেস কার্ডের সাইজ আমার দেওয়া আছে, এখানে লেটার সাইজটা সিলেক্ট করা আছে। এখানে আমি কাস্টমাইজ, যেহেতু আমার কাস্টম সাইজ দিতে হবে, আমি ডিরেক্ট ওয়াইডের উপর ক্লিক করব। ওয়াইডটা থাকবে আমার 3.25 এবং হাইটটা থাকবে 2।
আমি আমার আর্টবোর্ডটা নিব কাটিং কাটিং মার্কের সাইজে, ঠিক আছে? 3.25 × 2 নিলাম। আর আমার মাপটা থাকবে ইঞ্চিতে, ঠিক আছে? ভিজিটিং কার্ড প্রিন্ট মিডিয়ার যে কাজগুলো হয় সবগুলাই নরমালি আপনার ইঞ্চিতে মাপটা নেওয়া হয়, ঠিক আছে? খুব বেশি যদি ছোট ডিজাইন হয় সেক্ষেত্রে মিলিমিটার বা সেন্টিমিটারের সাইজ নেওয়া হয়, কিন্তু যদি আপনি ইঞ্চিতে নিতে পারেন সেক্ষেত্রে ইঞ্চিতেই নেওয়া হয় নরমালি। তো এখানে নাম্বার, আমি ধরেন ব্যাক টু ব্যাক যদি ভিজিটিং কার্ড করতে চান সেক্ষেত্রে আর্টবোর্ড নিতে হবে দুইটা। এখন আর্টবোর্ড এইখান থেকেও দুইটা নিতে পারেন, বা আরেকটা এখানে জাস্ট আর্টবোর্ড টু 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 দুইটা আর্টবোর্ডে যদি মানে আর্টবোর্ড নাম্বার অফ আর্টবোর্ডে যদি 2 দেন সেক্ষেত্রে দুইটা আর্টবোর্ড চলে আসবে। আর নাম্বার অফ আর্টবোর্ড 1 দিলে আপনার একটা আর্টবোর্ড আসবে। আমি একটা আর্টবোর্ড নিয়ে আপাতত দেখাচ্ছি, এটাকে পরে আমি কিভাবে দুইটা আর্টবোর্ড করব সেটাও দেখাবো, ঠিক আছে? তো আমি আপাতত একটা আর্টবোর্ড নিলাম। দেখেন এখানে আমার সাইজটা দেখাচ্ছে এখন কাস্টম। ফার্স্টে একটা সাইজ সিলেক্ট করা ছিল, যেহেতু আমি টাইপ করে এখানে সাইজ দিছি এটা আমার এখন কাস্টম দেখাচ্ছে। তো এটাকে আমি এখন ওকে করব। ওকে করলে আপনার কাছে এরকম একটা হোয়াইট এরিয়া আসবে যেটাকে বলা হয় আর্টবোর্ড। এই আর্টবোর্ডটা আমরা নিছি কাটিং সাইজের মাপে। যদি আবার আপনি আবারও ডাবল শিওর হইতে চান যে আর্টবোর্ডের সাইজটা অ্যাকচুয়ালি কি আছে, সেক্ষেত্রে এই যে আর্টবোর্ড টুলটা আছে আপনার টুল বারে, লেফট সাইডে যে টুল বারটা আছে এটার মধ্যে আর্টবোর্ড টুলে যদি ক্লিক করেন দেখবেন সাব মেনু বারে আপনার এখানে দেখাচ্ছে ওয়াইড দেখাচ্ছে 3.25 এবং হাইট দেখাচ্ছে 2। আপনি এই যে আর্টবোর্ড টুলের উপর ক্লিক করেন। না 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 ওইটা না, এই যে আর্টবোর্ড টুল, টুলবারের মধ্যে আর্টবোর্ড টুল ওই যে ওখানে। আচ্ছা আচ্ছা। তো আমি আবার সিলেকশন টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমার ফার্স্ট কাজ এই যে ফার্স্টের এইটা। বাসায় প্র্যাকটিস করেন নাই কেউ? বাসায় প্র্যাকটিস করছিলেন আপনারা? বাসায় টুলসগুলো প্র্যাকটিস করছিলেন? আচ্ছা, করলে ভালো, না করলে আরো ভালো, ঠিক আছে? যত বেশি ক্লাস করবেন আপনাদের লস আমাদের লাভ, ঠিক আছে? না, আর্টবোর্ডটাকে মুভ করতে মানে আর্টবোর্ডটাকে মুভ করতে পারবেন না। আর্টবোর্ডটাকে যদি মুভ করতে চান সেক্ষেত্রে সিলেকশন টুল সিলেক্ট করে কিবোর্ডের স্পেসটা চাপতে হবে। স্পেস চেপে আপনি হ্যান্ড টুলটা নিতে পারবেন, তারপরে আর্টবোর্ডটাকে মুভ করতে পারবেন। আর জুম ইন জুম আউট করতে চাইলে অল্টার প্রেস করে নিচের দিকে রোল করলে জুম আউট হবে, উপরের দিকে রোল করলে জুম ইন হবে, ঠিক আছে? এখন আমার ফার্স্টের কাজ যেটা, আমি আর্টবোর্ডটা নিলাম, হ্যাঁ, মানে একটা ডকুমেন্ট ক্রিয়েট করছি, এটার মধ্যে একটা আর্টবোর্ড আসছে। তারপরের কাজটা হলো আমার একটা লেআউট রেডি করতে হবে। তো লেআউট রেডি করার জন্য যেহেতু এটা আমার স্কোয়ার সাইজ, আমি একটা রেক্টেঙ্গুলার নিব। রেক্টেঙ্গুলার নেওয়ার জন্য আমি জাস্ট রেক্টেঙ্গুলার টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করে ড্র্যাগ করব না, ঠিক আছে? জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আপনি দেখবেন রেক্টেঙ্গুলার একটা অপশন দিবে। এই অপশনে এখানে আমার হোয়াইট ছিল কত আর হাইট, তো এই সাইজটা দিব। দেওয়ার পরে এইটা দেখেন আমার একটা এই যে আর্টবোর্ডের সাইজে একটা রেক্টেঙ্গুলার চলে আসছে। টুলস নাই, উইন্ডোতে যান, এই যে টুলস, উইন্ডোতে যে টুলস। আসসালামু আলাইকুম। জি ভাই, আমি তো ভাই সিক্স ফ্লোরে ক্লাস নিতেছি। ক্লাস শেষ হবে 1:30 2টার দিকে। কোন জায়গায় কোন জায়গায় যাবেন ভাই? আচ্ছা ভাই, আমি শেষ করে আসতেছি। হ্যাঁ। না ভাই, নাই নাই, কই পাবো ভাই? হ্যাঁ, 1:30। আচ্ছা, ওকে, হাফেজ।
যে আসছে টুল আসছে, সরি ফর। আচ্ছা, এখানে আমি একটা রেক্টেঙ্গুলার নিছি, রেক্টেঙ্গুলারটা আমি দেখতেছি যে আর্টবোর্ডের বাইরে চলে আসছে। এখন এটাকে আমার অ্যালাইন করতে হবে আর্টবোর্ডের মাপ অনুযায়ী, ঠিক আছে? আর্টবোর্ডের মাপ অনুযায়ী যদি করতে চান, সবাই উইন্ডোতে যান, উইন্ডোতে যে অ্যালাইন টুল, এই যে অ্যালাইন বা শিফট F7 প্রেস করলে আপনার এটা চলে আসবে, ঠিক আছে? বা উইন্ডোতে যে যদি অ্যালাইনের উপর ক্লিক করেন দেখবেন এই যে অ্যালাইনের একটা অপশন চলে আসছে। তো যাদের এই অ্যালাইনের অপশনটা আসছে দেখবেন এই যে এইরকম দুইটা রো দেখাচ্ছে এখানে না, এইখানে এই যে সাইডে দেখেন অ্যালাইন টুলের সাইডে হ্যামবার্গার দেখাচ্ছে একটা। এই হ্যামবার্গারের উপরে যদি ক্লিক করেন শো অপশনটাতে একটা অপশন আসবে, মানে শো অপশনটাতে ক্লিক করব আমরা এখানে। শো অপশনে ক্লিক করার পর নিচে একটা অপশন চলে আসছে আমার। এই অপশনে দেখেন রাইট সাইডে একটা অপশন আছে, এটাতে যদি ক্লিক করি এখানে একটা স্লাইডার ওপেন হয়। স্লাইডারে তিনটা অপশন দেওয়া আছে, এইখানে আমরা সিলেক্ট করব অ্যালাইন টু আর্টবোর্ড। হ্যাঁ, অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করার পর এখন আমরা রেক্টেঙ্গুলারটাকে ধরবো, ধরার পর হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। হরিজন্টাল অ্যালাইন সেন্টার মানে প্রথম কলামের, এটা কি রো বলে না কলাম বলে, ভুলে গেছি তো। মানে সেকেন্ড যে টুলটা, প্রথম সারির সেকেন্ড যে টুলটা, এইটার এইটাকে বলে হরিজন্টাল অ্যালাইন সেন্টার। দেন এইখানে লাস্টের দিকে যে সেকেন্ড টুলটা, এটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এই দুইটাতে যখন ক্লিক করবে না, মানে আগে রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করতে হবে, রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করে দেন এই দুইটাতে যখন ক্লিক করবেন আপনার যে রেক্টেঙ্গুলারটা আছে এইটা আর্টবোর্ড অনুযায়ী অ্যালাইন হয়ে যাবে। এখানে যখন আমি রেক্টেঙ্গুলার সিলেক্ট করছি তখন আবার ওই রেক্টেঙ্গুলারের সাইজ দেখাচ্ছে, সাইজ আছে। আপনি আগে সিলেকশন টুলটা সিলেক্ট করেন। যে কোনো অ্যাকশন নেওয়ার পরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে চলে যাব, ঠিক আছে? তারপরে তো রেক্টেঙ্গুলারটা নিচে নেওয়ার পরে এখন এইখানে আমার এই যে কালারটা দেখছিলাম কিভাবে কালার করে, চলে আসছে। কি কারো যদি এই জিনিসটা এখানে রাখতে প্রবলেম হয় এটাকে ড্র্যাগ করে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে যে ছেড়ে দিবেন, এখানে এই যে ড্র্যাগ করে এই যে আমার যে রাইট সাইডের টুলবারটা আছে যেটাকে বলছিলাম যে এইখানের অপশনগুলো চেঞ্জ করা যায়, এখানে এনে ছেড়ে দেব। ছেড়ে দিলে আমার ওই যে এই টুল যেটা এখানে ছিল এটা আমার রাইট সাইডের যে টুলবারটা আছে এইটাতে ফিক্সড হয়ে গেছে এখন, ঠিক আছে? তো আমার যে রেক্টেঙ্গুলারটা আছে এটার ফিল কালার দেখাচ্ছে হোয়াইট এবং স্ট্রোক কালার দেখাচ্ছে ব্ল্যাক, ঠিক আছে? এইটার হোয়াইট কালারটাকে আমরা নান করে নিব, হোয়াইট কালারটাকে নান করে নিছি। নান করার অপশনটা এই যে রাইট সাইডের, সরি লেফট সাইডের, সবার রাইট সাইডের অপশনটাকে, অপশনটা হলো নান করার অপশনটা। তো নান করে নিলাম, নেওয়ার পর আমার স্ট্রোক কালারটা ব্ল্যাক থাকলো। থাকার পর আমি এখন এটার আরো দুইটা কপি করব, মানে এই রেক্টেঙ্গুলারটাকে আরো দুইটা কপি করব। এখন কপি করব, একটা কপি হবে একটু বড়, একটা কপি হবে একটু ছোট, লেআউটটা রেডি করার জন্য। সেটা কিভাবে করব, আমি রেক্টেঙ্গুলারটাকে সিলেক্ট করছি। এখন রেক্টেঙ্গুলারটাকে সিলেক্ট করার জন্য যদি আপনি মাঝখানে চাপেন, যেহেতু আমার ফিল কালারটা নাই সেহেতু মাঝখানে চাপলে আপনার এই রেক্টেঙ্গুলারটা আর সিলেক্ট হবে না, ঠিক আছে? আপনাকে ক্লিক করতে হবে এই যে স্ট্রোকে, মানে আমার বর্ডারে যেয়ে ক্লিক করতে হবে। বর্ডারে সিলেকশন টুলটা সিলেক্ট করে বর্ডারে যেয়ে যদি সিলেক্ট করেন সেই ক্ষেত্রে তখন আপনার রেক্টেঙ্গুলারটা সিলেক্ট হবে। দেন আপনি অবজেক্টে যাবেন, পাথে যাবেন, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। অফসেট পাথ। হ্যাঁ, অফসেট পাথে গেলে একটা অফসেট পাথের অপশন আসবে, এখানে প্রিভিউতে আগে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার পর ফার্স্টের মাপটা নিচ্ছি আমি প্লাসে, প্লাসে এটা মাপটা মুভ করেছেন কিভাবে? এই যে অফসেট পাথটা আসছে এটা হচ্ছে। এই যে এখানে ক্লিক করে জাস্ট ড্র্যাগ করবেন, যেদিকে নিয়ে যে ছেড়ে দেবেন। তো এখানে আমি অফসেট পাথের প্রথম অপশনটা নিচ্ছিল 0.125, ঠিক আছে? আহ, এখানে মিটার লিমিটটা থাকবে 4, 125। মিটার আচ্ছা। লিমিটটা 4ই ছিল না, সবারই তো 4ই থাকবে, এটা বিল্ট ইন 4ই থাকে। দেন ওকে করব। যখন ওকে করব দেখেন আমার এই যে একটা রেক্টেঙ্গুলার তো ছিলই ফার্স্টে, এটার বাইরে আরেকটা নতুন রেক্টেঙ্গুলার জেনারেট হয়েছে। সেম ওয়েতে আমি আবার এই মাঝখানে যে আমি ফার্স্টে যে রেক্টেঙ্গুলারটা নিয়েছিলাম অ্যাকচুয়ালি
ওইটাতে আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর অবজেক্টে যাব, পাথে যাব, অফসেট পাথে যাব আবার। অবজেক্ট পাথ অফসেট পাথ দিলাম। ঠিক আছে, দেন এই সাইজটাকে জাস্ট মাইনাসে কনভার্ট করে নিব। আপনি এই যে ফার্স্ট জিরোর আগে ক্লিক করে মাইনাস বাটনটাতে ক্লিক করলে আপনার মাইনাসে এটা কনভার্ট হয়ে যাবে। দেন আবার ওকে করব, আবার ভেতরে আরেকটা রেক্টেঙ্গুলার জেনারেট হয়েছে। তো এখানে আবার টোটাল তিনটা রেক্টেঙ্গুলার আসলো। তিনটা রেক্টেঙ্গুলার কাজ কি? কোশ্চেন আসতে পারে এইটার তিনটা রেক্টেঙ্গুলার কাজ কি? সবার ভেতরে যে রেক্টেঙ্গুলারটা দেখতেছেন এইটার নাম হলো আপনার সেফটি মার্ক। এটাকে সেফটি মার্ক বলে বা কন্টেন্ট গাইড বলে। ঠিক আছে, আপনার ভিজিটিং কার্ডে যত রকম কন্টেন্ট থাকবে সবগুলা এই রেক্টেঙ্গুলারের মধ্যে থাকতে হবে। কোনো বাই এনি চান্স যদি কোনোটাকে বাইরে নিতে হয় সেটাকেও অ্যালাইন করে নিতে হবে। ধর আপনি একটা ভিজিটিং কার্ড ডিজাইন করতেছেন যেটার মধ্যে কিছু কন্টেন্ট আপনার সেফটি মার্কের বাইরে নেওয়া লাগতেছে, সেক্ষেত্রে আপনার যেটাকে বাইরে নিচ্ছেন সেটা চারো সাইড সমান থাকতে হবে। আপনি যতটুকু বাইরে নিচ্ছেন সেটার উপরে নিচে এবং ডাইনে বামে সবকিছু সমান থাকতে হবে। ঠিক আছে, এক পিক্সেল কম বেশি করা যাবে না। তো সেফটি মার্কটার কাজ আমি বুঝতে পারলাম, এটার মধ্যে আমার যত রকম কন্টেন্ট আমার ভিজিটিং কার্ডে আসবে সবগুলা এই সেফটি মার্কের ভেতরে রাখবো আমি। দেন সেফটি মার্কের পরে যে রেক্টেঙ্গুলারটা আসতেছে যেটা আমার আর্টবোর্ডের সাইজ অনুযায়ী নেওয়া, সেটাকে বলা হয় কাটিং মার্ক। আপনার ভিজিটিং কার্ডের ফাইনাল আউটপুট আসবে এইটা। ঠিক আছে, আপনি যে ভিজিটিং কার্ডটা প্রিন্ট করতে দিবেন, প্রিন্ট করার পর ফাইনাল আউটপুট আসবে এই সাইজে। ঠিক আছে, দেন সবার বাইরে যে রেক্টেঙ্গুলারটা আছে এইটাকে বলা হয় কালার গাইড। হ্যালো, আচ্ছা, আর স্যারকে একটু বললাম আজকে পড়তে যেতে পারবো না মেবি। ঠিক আছে, স্যারকে একটু ফোন করে বলে দিন যে আজকে পড়তে যেতে পারবো না, আমি ক্লাসে অসুস্থ, এটা একটু কাজ আছে আজকে অফিসে। স্যার একটু ফোন দিয়ে বলে দিন। আল্লাহ হাফেজ। আচ্ছা, আপনার ডিজাইনে ভিজিটিং কার্ডের মধ্যে যত কালারফুল কন্টেন্ট থাকবে, লাইক আমি একটা রেক্টেঙ্গেল নিতে পারি আমার ডিজাইনের জন্য। ঠিক আছে, একটা রেক্টেঙ্গেল নিলাম, আপাতত এটার ধরেন ফিল কালারটা ব্ল্যাকই থাকলো, বা অন্য কোনো কালার নিতে চাইলে নিতে পারেন। একটা ব্লু একটা রেক্টেঙ্গুলার নিলাম, সেই এই যে রেক্টেঙ্গুলারটা নিলাম এইটাকে আমার মাস্ট বি কন্টেন্ট গাইড, সরি, কালার গাইড পর্যন্ত নিতে হবে। এখন কালার গাইড পর্যন্ত কেউ চাইলে কালার গাইড পর্যন্ত নাও নিতে পারেন, বাট এইটাকে অবশ্যই আপনার কাটিং মার্কের বাইরে পর্যন্ত রাখতে হবে। ধরেন এই যে কাটিং মার্ক এটা না আমার, এই কাটিং মার্কের বাইরে পর্যন্ত রাখতে হবে। কেউ চাইলে এই পর্যন্ত নিয়ে যে রেখে দিতে পারেন, এইটা প্রবলেম না। ঠিক আছে, বাট টোটাল জিনিসটাকে একটু সুন্দর করার জন্য আমরা কালার গাইডটা ইউজ করি যাতে দেখতে একটু ভালো লাগে। ঠিক আছে, আপনি যদি ধরেন এই পর্যন্ত এনে ছেড়ে দেন, আরেকটা জিনিস নিলেন, ধরেন এইটাকে আরেকটু একটু বড় বা একটু ছোট হয়ে গেল, একটু বড় বা ছোট হয়ে গেল, দেখতে জিনিসটা একটু এবড়ো খেবড়ো লাগতে পারে। দ্যাটস ওয়াই আমরা এই কালার গাইডটা ইউজ করি। কিন্তু আমি যে কালারফুল অবজেক্টগুলো নিব সেটা মাস্ট বি আমার কাটিং মার্ক যেটা আছে এই কাটিং মার্কের বাইরে পর্যন্ত থাকতে হবে। ঠিক আছে, এখন কাটিং মার্কের বাইরে পর্যন্ত আমি কালারফুল অবজেক্টগুলোকে কেন নিব? আমি তো কাটিং মার্ক পর্যন্ত নিলেই হয়। ঠিক আছে, আপনি যখন এইটাকে প্রিন্টে দিবেন, যারা কাটিং করে, মানে ভিজিটিং কার্ড যারা কাটে, ওই যে প্লেট থেকে যারা কেটে কেটে আলাদা করবে, তারা তো একসাথে অনেকগুলো ভিজিটিং কার্ড কাটতে থাকে না, আর তাদের কাজও অনেক বেশি থাকে, অনেক স্পিডে কাজ করে। তো আপনার প্লেটটা নর্মাল যে প্লেটটা থাকবে সেটা থাকবে হোয়াইট কালারের। ঠিক আছে, নর্মাল প্লেটটা থাকে হোয়াইট কালারের। এখন এইটাতে যদি প্রিন্ট করেন, ধরেন এই যে ভিজিটিং কার্ডটা আমার করা হয়েছে এটার এই পাশটা ব্ল্যাক কালার এবং অরেঞ্জ কালারের কম্বিনেশনে করা। এখন পেপারটা ছিল অ্যাকচুয়ালি হোয়াইট, এই যে আমি যদি মাঝখানটা দেখি এখানে কিন্তু হোয়াইট দেখা যাচ্ছে। তো পেপারটা আমার অ্যাকচুয়ালি হোয়াইট ছিল, হোয়াইটের উপরে ব্ল্যাক কালার দিয়ে জিনিসটা প্রিন্ট করা হয়েছে। এখন ধরেন যারা প্রিন্ট করার পরে যারা কাটতেছে, তাদের একটু ভুলের জন্য এক সুতা একটু বেশি রেখে কেটে ফেললো। ধরেন একটু ভুল হয়ে গেছে, তাদের এক সুতা একটু বেশি রেখে কেটে ফেলতেছে সবগুলা। সেক্ষেত্রে যদি আমি কাটিং মার্ক পর্যন্ত আমার সবগুলা কালারকে রাখি,
তাহলে তারা যখন কাটবে 100টা বেশি রেখে কাটবে তখন এই যে সাইডে আমার হোয়াইট একটা মার্ক চলে আসবে, হোয়াইট একটা লাইন চলে আসবে। ঠিক আছে, এই হোয়াইট লাইনটা যাতে আমার কাটিং মার্কের না আসে, দ্যাটস ওয়াই আমরা এই ইটা ইউজ করি। ঠিক আছে, যে আপনার কালার গাইডটি ইউজ করি, বা আমরা কাটিং মার্ক থেকে একটু বাইরে আমার যে কালারফুল অবজেক্টগুলো আছে সেগুলো একটু বাইরে নেই। তো ওরা যদি 100টা বেশি রেখেও কাটে বা 200টা বেশি রেখেও কাটে, সেক্ষেত্রে আমার ওই হোয়াইট যেই স্পটটা আসার কথা সেটা আর আসবে না। ঠিক আছে, আমার ভিজিটিং কার্ডের অ্যাকচুয়াল কালার যেটা সেই কালারটাই আমার ভিজিটিং কার্ডে আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন কালার গাইডের কাজটা কি? এখন আমার তিনটা রেক্টেঙ্গুলার নেওয়া হয়েছে। এখন তিনটা রেক্টেঙ্গুলার যেটা আছে এটা আমার স্ট্রোক কালারটা ব্ল্যাক নেওয়া আছে। যদি এইভাবে আপনি কোনো এটাকে ফাইনাল আউটপুট হিসেবে সেভ দেন, মানে র ফাইল, মানে র ফাইল বলতে ইলাস্ট্রেটরের র ফাইল বলতে বোঝানো হয় এআই বা ইপিএস, এই দুটো ফাইলকে ইলাস্ট্রেটরের র ফাইল বলা হয়। ঠিক আছে, এই দুইটা ফাইল যদি সেভ দেন, ঠিক আছে, ধরেন যে প্রিন্ট করতেছে সে যদি দক্ষ হয়, নর্মালি যারা প্রিন্ট করে তারা বুঝে নেয় জিনিসটা, কিন্তু ধরেন একটা প্রিন্টের একটা লোককে দিচ্ছেন, ওইখানে একটা গ্রাফিক ডিজাইনার রাখা আছে, সে ফাইলটা আপনার সেভ করবে, আগে চেক করবে। এখন ধরেন ওই গ্রাফিক ডিজাইনারটা নতুন, সে জিনিসটা জানে না, সেক্ষেত্রে আপনি যদি এই যে এইভাবেই জাস্ট স্ট্রকটা ইউজ করে দিয়ে দেন, সে মনে করবে এটা ডিজাইনের একটা কন্টেন্ট, মানে ডিজাইনের একটা অংশ, সে এইভাবেই জিনিসটাকে প্রিন্টে দিয়ে দিবে। তো ভিজিটিং কার্ড যখন প্রিন্ট হবে, এই যে আপনার ব্ল্যাক মার্কগুলো যেগুলো আছে, এই ব্ল্যাক মার্কগুলো আপনার ভিজিটিং কার্ডে চলে আসবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই ভিজিটিং কার্ড, এই ব্ল্যাক মার্কগুলো আমার ভিজিটিং কার্ডের কোনো কন্টেন্ট না। এটাকে জাস্ট আমি একটা লেআউট হিসেবে নিচ্ছি যাতে আমার ডিজাইনটা পারফেক্ট হয়। তো যাতে এইটা ফাইনাল আউটপুটে না আসে, বা আপনি ধরেন আপনার পোর্টফোলিও রেডি করার জন্য এটাকে জেপিজি বা পিএনজি আকারে সেভ দিচ্ছেন। ঠিক আছে, ধরেন আমি একটা জেপিজি সেভ দিয়ে দেখাই আগে, তাহলে বুঝতে পারবেন। ধরেন এটাকে আমি ব্ল্যাক রেখে একটা জেপিজি সেভ দিচ্ছি, ইউজ আর্টবোর্ডে ক্লিক করলাম। দেখেন এই যে ভিজিটিং কার্ডটা আমার সেভ হয়েছে। ভিজিটিং কার্ডটা সেভ হয়েছে ঠিকই, আমার সাইডে যে দুইটা রেক্টেঙ্গুলার ব্ল্যাক কালারের রেক্টেঙ্গুলার চলে আসছে, কিন্তু এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমার ভিজিটিং কার্ডের কোনো কন্টেন্ট বা অবজেক্ট হিসেবে ছিল না, এটাকে জাস্ট আমি লেআউট হিসেবে নিছি। তো এটাকে যদি আমি ফাইনাল আউটপুটে না আনতে চাই, সেক্ষেত্রে এটাকে আমার গাইড করে নিতে হবে, গাইড। তো গাইড কিভাবে করবেন, তিনটা রেক্টেঙ্গুলারকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করব, মেক গাইড। তিনটা রেক্টেঙ্গুলারকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করার পরে মেক গাইডে ক্লিক করলে আপনার রেক্টেঙ্গুলারগুলো এখন একটা দেখবেন একটা ব্লু মার্ক হয়ে গেছে, স্কাই ব্লু টাইপ একটা মার্ক হয়ে গেছে। এখন এটা আপনার গাইডে কনভার্ট হয়ে গেছে। এখন এটা যদি আপনি সেভ করেন জেপিজি বা ফাইনাল আউট, মানে প্রিন্ট আকারে যদি কাউকে দিতে বলেন, আপনার যে ওই যে ব্ল্যাক মার্কটা আসতেছিল সেই মার্কটা এটা এখানে আসবে না, এটা আপনার গাইড হিসেবে ইউজ হচ্ছে, ফাইনাল আউটপুটে এটার কোনো রেজাল্ট আসবে না। ঠিক আছে, তো মেক গাইড করে নেবেন। মেক গাইড করার পর এখন আপনি ধরেন যদি সিঙ্গেল পার্ট কোনো ভিজিটিং কার্ড ইউজ করেন, সেক্ষেত্রে আপনার একটা আর্টবোর্ড নিলেই এনাফ। এখন আপনি চাচ্ছেন যে কিছু বললেন, গাইড কিভাবে হলো, ধরেন আপনার এই যে রেক্টেঙ্গুলার চারটা আছে, এই চারটাকে আগে, সরি তিনটা আছে, এই তিনটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে মেক গাইড। ঠিক আছে, মেক গাইডে ক্লিক করলে আপনার এইখানে এই যে গাইড হয়ে গেছে, হয়েছে গাইড। দেন গাইড হওয়ার পর এখন আপনি ধরেন যেটা বললাম যে যদি সিঙ্গেল পার্ট কোনো ভিজিটিং কার্ড ডিজাইন করেন, সেক্ষেত্রে এটাকে কপি করার দরকার নাই, একটা একটা আর্টবোর্ড থাকলেই আপনার এনাফ। আর আমার একটু ঠান্ডা লাগছে, কেউ মাইন্ডে নিয়ে না, কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, আটকে আটকে যাচ্ছে মাঝে মাঝে। আহ, তো,
এখন আপনি যদি ব্যাক টু ব্যাক কোনো ভিজিটিং কার্ড ডিজাইন করতে চান সেক্ষেত্রে আপনার একটা আর্টবোর্ড বেশি লাগতেছে। তো সেই আর্টবোর্ডটা কিভাবে নেবেন? ফার্স্টে আমি বলছিলাম যে নাম্বার অফ আর্টবোর্ড যদি 2 করে নেন 2টা আর্টবোর্ড চলে আসবে। এখন আপনি ধরেন বাই এনি চান্স ফার্স্টে আর্টবোর্ড 2টা নিতে ভুলে গেছেন। এখন আপনার লেআউটটা কমপ্লিট হয়ে গেছে, আপনার কাছে মনে হইতেছে না এখন আমি ভিজিটিং কার্ডটা ব্যাক টু ব্যাক ডিজাইন করব। সেক্ষেত্রে আপনি চাইলে আর্টবোর্ড টুলে ক্লিক করবেন। আর্টবোর্ড টুলে ক্লিক করবেন, ক্লিক করে কিবোর্ডের অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে আর্টবোর্ডের উপরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ করে নিয়ে যাবেন। যেখানে নিয়ে যে ছাড়বেন সেখানে নতুন আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? দেন আমি আবার সিলেকশন টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এই আর্টবোর্ডের মধ্যে আমার যে কটা অবজেক্ট ছিল, এই যে সেফটি মার্ক হিসেবে যে কটা অবজেক্ট ছিল, আমার সেকেন্ড আর্টবোর্ডের মধ্যে সেম অবজেক্টগুলো চলে আসছে। ঠিক আছে? এখন এই লেআউটগুলা এখন আমি যদি এই আর্টবোর্ড একটাকে ক্যান্সেল করতে চাই এটাতে কি করব? আর্টবোর্ড একটাকে যদি ক্যান্সেল করতে চান এই যে আর্টবোর্ডের উপর আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এই জায়গায় ক্রস মার্ক মানে ক্লোজ মার্কটা আসে, এটাতে ক্লিক করলে আপনার আর্টবোর্ডটা চলে গেছে। এখন এই লেআউটটা থেকে যাবে, এটাকে জাস্ট সিলেক্ট করে ডিলিট বাটন চাপলে আপনার চলে যাবে। সিলেক্ট ডিলিট বাটন, সিলেক্ট টুল দিয়ে হ্যাঁ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট বাটন চাপবেন। যায় না তো। হ্যাঁ যাচ্ছে না। সিলেকশন টুল আগে সিলেক্ট করেন, কনফার্ম আবার করো ফাইবার আবার রাইট বাটন ক্লিক করেন তো এখানে, এখানে রাইট বাটন, রাইট বাটন বাইরে এইখানে, ফাইন্ড না না ঠিক আছে, আপনি ওইখানে জাস্ট বাইরে থেকে ড্রাগ করে ভিতরের দিকে নিয়ে আসেন, লেফট বাটন ক্লিক করে হ্যাঁ ভিতরের দিকে আনেন, ছাড়েন এখন ডিলিট বাটন চাপুন কিবোর্ডে। আচ্ছা কোনটা আগে সিলেক্ট করে ফেলো পুরোটা কপি হচ্ছে না? কোনো কপি হবে না, কি কপি হচ্ছে না? এই তিনটা আসতেছে না? এই যে রাইট বাটন ক্লিক করেন, বাইরে কোনো কিছু সিলেক্ট না করে বাইরে রাইট বাটন ক্লিক করেন, দেখেন আপনার লগ গাইডের এখানে ক্লিক করা আছে, এটাকে আবার ক্লিক করেন। এখন যে আর্টবোর্ডটা নিয়েছিলেন এই আর্টবোর্ডটা কেটে দিয়ে আবার নতুন করে আর্টবোর্ডটাকে কপি করেন। আসছে? তারপর ধরেন এই যে আমি লেআউটগুলো নিছি, আমার ভুলবশত ক্লিক করে এই লেআউটগুলা সরে যেতে পারে। তো ঠিক আছে, এই ভুলটা যাতে না হয় সেই জন্য আমি করতে পারি কি, আমার এই লেআউটগুলোকে লক করে রাখতে পারি, যেহেতু এইগুলো নাড়াচাড়ার কোনো দরকার নেই, আবার লেআউটগুলোকে লক করে রাখতে পারি। কিভাবে লক করব? এখানে রাইট বাটন, কোনো কিছু সিলেক্ট করব না, জাস্ট বাইরে আর্টবোর্ডের বাইরে যে আমার ওয়ার্ক স্পেসটা আছে এখানে রাইট বাটন ক্লিক করব, লক গাইড, লক গাইডের একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার গাইডগুলো লক হয়ে যাবে। এখন যদি সিলেকশন টুল দিয়ে আপনি কোনো গাইডকে সিলেক্ট করতে চান সেগুলো আর সিলেক্ট হবে না। ঠিক আছে? এখন আপনার লেআউট ক্রিয়েট করা শেষ, আপনার কাজ হলো ভিজিটিং কার্ড রেডি করা। ঠিক আছে? তো ভিজিটিং কার্ডটা কিভাবে করবেন? আমি ধরি ফার্স্টে যে আমার প্রথম আর্টবোর্ডটা আছে এইটাকে আমি ফ্রন্ট পার্ট হিসেবে ধরলাম এবং সেকেন্ড আর্টবোর্ডটা আমার ব্যাক পার্ট হিসেবে থাকবে, যেহেতু আমি ব্যাক টু ব্যাক প্রিন্ট করতেছি। তো ব্যাক টু ব্যাক প্রিন্ট করার জন্য আমি প্রথম আর্টবোর্ডটাতে জাস্ট একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম কালার গাইডের মাপ অনুযায়ী, এটাকে যে কোনো একটা কালার দিলাম, আমি লাইট ব্লু কালার দিচ্ছি। ভাইয়া কালার গাইডে ক্লিক করে এই রেক্ট্যাঙ্গুলারের ভিতরে আসলেই তো হয়ে যাচ্ছে কালার না? হ্যাঁ না, একটা রেক্টেঙ্গুলার নিচে এসে যাবে, রেক্টেঙ্গুলার টুল নিয়ে একটা রেক্টেঙ্গুলার নিচে এসে যাবে। ঠিক আছে? তো আমি দুইটা আর্টবোর্ডে দুইটা কালারের রেক্টেঙ্গুলার নিলাম, নেওয়ার পর এটা এখন আমি চাচ্ছি যে আমার এই যে প্রথম পার্টটা
জাস্ট সলিড এই কালারই থাকবে, এই কালারের উপরে আমার লোগোটা বসে যাবে। এখন আমি একটা যে কোনো ডেমো লোগো, যেহেতু আমরা লোগোর ক্লাস করি নাই, আমাদের কাছে এখন লোগো নাই, লোগো যে কোনো একটা লোগো নিয়ে নেই আপাতত ডেমো হিসেবে। ট্রান্সপারেন্ট, হ্যাঁ এটাকে আমি আমার লোগো হিসেবে না জানি। আচ্ছা এটাকে লোগো হিসেবে নিচ্ছি। এখন আপনি যখন ভিজিটিং কার্ড ডিজাইন করবেন, তার আগে ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে কিছু ইনফরমেশন নিয়ে নিতে হবে। এখন ইনফরমেশন গুলো কি কি হতে পারে? একটা ভিজিটিং কার্ড ডিজাইন করার জন্য যত রকম ইনফরমেশন লাগে, ক্লায়েন্ট আপনাকে যখন বলবে আমার একটা ভিজিটিং কার্ড ডিজাইন করতে হবে, তখনই আপনি ক্লায়েন্টকে সব কোশ্চেন গুলো করবেন যে তোমার কি কোনো লোগো আছে কিনা, যদি লোগো থাকে লোগোটা আমাকে দাও, ঠিক আছে? এখন লোগোর যে কালারগুলো থাকবে, এইটাই হলো ক্লায়েন্টের যে কোম্পানি, এই কোম্পানিটার ব্র্যান্ড কালার। আপনি যখন ভিজিটিং কার্ডটা ডিজাইন করবেন, আপনাকে মাস্ট বি ওই কালারটাকে ফলো করতে হবে। এখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে না এই কালারের বাইরে আমাকে এই কালারটা আমার ভিজিটিং কার্ডে ইউজ করতে হবে, সেটা আপনি ইউজ করতে পারেন, কিন্তু নর্মালি ক্লায়েন্টের যে ব্র্যান্ড ব্র্যান্ড কালারটা আছে সেটাই আপনার ভিজিটিং কার্ডে ইউজ করা লাগবে। তো এখানে আমি একটা লোগো নিছি, তারপর লোগোর পরে বাকি ইনফরমেশন কি হইতে পারে যে কয়জনের নামে তোমার ভিজিটিং কার্ডটা ডিজাইন হবে, ঠিক আছে? যাদের নামে হবে তাদের নামগুলো আমাকে প্রোভাইড করো। হ্যাঁ একজনের নামে হয়, কিন্তু একটা কোম্পানিতে অনেকগুলো লোক থাকতে পারে। আপনি যখন ডিজাইন করবেন, তখন একটা কোম্পানিতে ধরেন আমি এই জায়গায় টেকনো পার্ক থেকে আপনাকে বললাম যে টেকনো পার্কের জন্য একটা ভিজিটিং কার্ড ডিজাইন করতে হবে। এখন টেকনো পার্কের ইনস্ট্রাক্টর হিসেবে তো আমি একা না, ধরেন আমি গ্রাফিক্সের ক্লাস নিচ্ছি, ওই যে বাইরে যিনি আছে উনি হলো অফিস বেসিক কোর্সটা, যেটা কম্পিউটার বেসিক কোর্স ওইটা নিচ্ছে। তারপর আপনাদের আরেকজন টিচার আছে রাকিব স্যার, লাস্টে যে ক্লাস নিয়েছিল, যিনি গ্রাফিক্সের ক্লাস নেয়, উনি আছে, ঠিক আছে? তারপর ওই যে পেছনে একজন বসেছিল, উনি এসইওর ক্লাস নেয়। আরো দুই তিনজন টিচার আছে, মাহবুব নামের একজন টিচার আছে যিনি ওয়েবের ক্লাস নেয়। তো সবারই তো ভিজিটিং কার্ড করবে, আপনি যখন একটা কোম্পানির জন্য ভিজিটিং কার্ড করবেন, সবারই তো ভিজিটিং কার্ড করা লাগবে। যে কোনো একজনের ভিজিটিং কার্ড করলে তো আর আপনার ভিজিটিং কার্ডটা অ্যাকচুয়ালি করা হয় কেন? ভিজিটিং কার্ডটা কেন করা হয় জানেন? হ্যাঁ, এক হলো আপনার এই কোম্পানির এমপ্লয়ি ইনফরমেশনটা কাউকে দিচ্ছেন, আর আরেকটা হলো কারণ হলো আপনি ব্র্যান্ডিং করছেন ভিজিটিং কার্ডের মাধ্যমে। আপনার ভিজিটিং কার্ডটা যখন কাউকে প্রোভাইড করতেছেন, সে আপনার কোম্পানির নাম সম্পর্কে মানে কোম্পানি সম্পর্কে জানতেছে, কোম্পানির সার্ভিস সম্পর্কে জানতেছে, প্লাস এই কোম্পানিতে একটা এমপ্লয়ির সাথে কানেক্ট হওয়ার জন্য কিছু ইনফরমেশন ভিজিটিং কার্ডে দেওয়া আছে, যার মাধ্যমে সে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে ফিউচারে, ঠিক আছে? তো সেকেন্ড কোশ্চেনটা কি আসবে বললাম যে কয়জনের জন্য ভিজিটিং কার্ড করতেছো তুমি, সবার নাম আমাকে প্রোভাইড করো, সবার ইমেল আইডি আমাকে প্রোভাইড করো, সবার ফোন নাম্বার প্রোভাইড করো। অ্যাড্রেস সবার সেমই থাকবে, যেহেতু অফিসের অ্যাড্রেস একটাই থাকে। এখন আপনার অফিসের ব্রাঞ্চ যদি অনেকগুলা থাকে, লাইক আমি যদি কোনো ব্যাংকের হিসাব ধরি, ধরেন এইখানে ব্র্যাক ব্যাংকটা আছে, ব্র্যাক ব্যাংকের তো এমপ্লয়ি অনেক, ঠিক আছে? প্লাস ওদের ব্রাঞ্চও অনেক, প্রত্যেকটা ব্রাঞ্চের এমপ্লয়ির জন্য অ্যাড্রেস আলাদা থাকে, ঠিক আছে? কিন্তু নর্মালি ছোট কোম্পানির জন্য আপনার অ্যাড্রেস একটাই থাকবে। এখন আমি যখন ইমেজটা আনছি না, আচ্ছা ইনফরমেশন আগে শেষ করি। তো আপনার কি 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 গেল? লোগোটা নিলেন, ঠিক আছে? ব্র্যান্ড কালারের বাইরে যদি কোনো কালার ইউজ করা লাগে, সেই কালারটা নেবেন বা কালার কোডটা নেবেন, ঠিক আছে? দেন আপনার যে কয়জনের নামে ভিজিটিং কার্ডটা হবে, তাদের ইনফরমেশন মানে তাদের নাম প্লাস বাকি ডিটেলসগুলো, ফোন নাম্বার, ইমেল আইডি এবং অ্যাড্রেস তো একটা থাকবেই, ওইটা নিলেন। নেওয়ার পরে আপনি ভিজিটিং কার্ড ডিজাইনটা শুরু করবেন। আর আইডি কার্ডের ক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা নিতে হবে না, ঠিক আছে? ইমেল আইডিটাও লাগবে না। আইডি কার্ডের ক্ষেত্রে আপনার লাগবে হলো গা কি লাগবে, নামটা লাগবে, ওনার পোস্টটা লাগবে, ও সরি, ভিজিটিং কার্ডের ক্ষেত্রে আপনার ডেজিগনেশনটা লাগবে, ঠিক আছে? এটা বলতে ভুলে গেছিলাম। আইডি কার্ডের ক্ষেত্রে ডেজিগনেশনটা লাগবে, একটা ইমেজ লাগবে, মানে যার আইডি কার্ডটা করতেছেন তার একটা
ছবি লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তারপর হলো গিয়ে আর আরো কিছু ইনফরমেশন লাগে, লাইক কি লাগে, আইডি কার্ডটার মেয়াদ কত দিনের, ঠিক আছে। তারপরে আরো কিছু ইনফরমেশন থাকে আইডি কার্ডে, এক এক আইডি কার্ডের ইনফরমেশন এক এক রকম থাকে, ঠিক আছে। আপনারা একটু গুগলে সার্চ করে দিয়ে নিয়ে নেন, বা আমি এখানে আমার আইডি কার্ডটা যদি দেখাই, আহ, আমার এখানে আছে, আমার যে আইডি কার্ডটা আছে এখানে আমার নাম দেওয়া আছে, আমার ছবি দেওয়া আছে, আমার নাম, ডেজিগনেশন এবং আমার একটা আইডি দেওয়া আছে, ঠিক আছে, অফিসের একটা আইডি দেওয়া আছে। আবার ব্লাড গ্রুপও থাকে। হ্যাঁ, কেউ দিতে চাইলে এটা থাকে, ঠিক আছে। দেন ব্যাক সাইডে আপনার কোম্পানির কিছু ডিটেলস থাকে, ঠিক আছে। তো এটা গুগলে সার্চ করলে আপনারা পারবেন যে আইডি কার্ডে কি কি ইনফরমেশন দেওয়া লাগে, ওগুলো আপনারা কালেক্ট করে নেবেন। এখন ধরেন কোম্পানি আমাকে কোনো একটা লোগো দিছে, আমি লোগোটা পাইছি, এটাকে ইউজ করব। এখন লোগোটা যদি র ফাইলে থাকে, যদি এআই ফাইল থাকে, ডিরেক্ট এআইটাকে আপনি ইলাস্ট্রেটরে ওপেন করবেন, ওপেন করার পরে ওইটাকে ড্রাগ করে আপনার ভিজিটিং কার্ডের উপরে নিয়ে আসলে আপনার র ফাইলটা চলে আসলো, ওইখানে আর কোনো এডিট করার দরকার নাই, ঠিক আছে। কিন্তু আপনাকে ধরেন ক্লায়েন্টের কাছে আপনার যে লোগোটা লাগবে ক্লায়েন্টের, সেই লোগোটার র ফাইল নাই, বা ইপিএস ফাইল বা এআই ফাইল বা এসভিজিএ ফাইল, এই ফাইলগুলো নাই, পিডিএফ ফাইলটাও নাই, শুধু আছে পিএনজিটা। তো পিএনজিটা যদি দেয়, পিএনজিটাকে যদি আপনি এআই তে ওপেন করেন, আপনার এরকম একটা ক্রস মার্ক দেখাবে। এই ক্রস মার্কটা যদি থাকে, এই ফাইলটা মানে এআই ফাইলটা আপনার যে সোর্স ফাইলটা আছে, এই পিএনজি ফাইলটার যে সোর্স ফাইলটা এটার সাথে কানেক্টেড থাকবে। যদি বাই এনি চান্স আপনি সোর্স ফাইলটাকে ডিলিট করে দেন, আপনার এই এআই ফাইল থেকেও এই ফাইলটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো সোর্স ফাইলের সাথে ডিসকানেক্ট করতে হলে আপনার এই ফাইলটাকে আনার পর এখানে দেখবেন সাব মেনু বারে ইমবেডের একটা অপশন আসে, ইমবেড করে নিতে হবে। ইমবেড করলে আপনার ক্রস মার্কটা চলে যাবে। যদি দেখেন যে ক্রস মার্কটা চলে গেছে, সেক্ষেত্রে আপনার যে সোর্স ফাইলের সাথে যে কানেকশনটা ছিল এটা ডিসকানেক্ট হয়ে গেছে। এখন যদি আপনি সোর্স ফাইলটা ডিলিট করে দেন, তাহলে আপনার এই ফাইলে কোনো মানে এআই ফাইলে কোনো রকম ইফেক্ট পড়বে না। এক্সকিউজ মি, হ্যালো, হ্যাঁ। অফিসে বলতে বিএনএসে আছি, ক্লাসরুমে। তুই কই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লিফটের 6। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুই আবি না? গ্রামে এখন তোরই নাকি ঢাকায়? ও, আচ্ছা আচ্ছা, আমার ফোন নাম্বার দে, আমি ফোন দিলে আমি নিতেছি। আচ্ছা। তো এখানে আমি আমার লোগোর ফাইলটা আনছি, আনার পরে এটাকে আবার হরিজন্টাল অ্যালাইন্স সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন্স সেন্টার করে আমার যে ভিজিটিং কার্ডটা আছে এটা সেন্টারে নিয়ে আসলাম। নেওয়ার পরে এটাকে একটু বড় মনে হচ্ছে, এটাকে একটু ছোট করে নিলাম। এখন আমি দেখি যে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে আমার এই জিনিসটা অ্যাডজাস্টেবল হচ্ছে কিনা লোগোর কালারের সাথে। ধরেন ক্লায়েন্ট আমাকে বলছে এই কালারটা আমার ভিজিটিং কার্ডের, টোটাল ভিজিটিং কার্ডের কালার হিসেবে ইউজ করতে, ঠিক আছে। তো এটাকে আমি দিছি, সেটা কমাই দিলে হয়তো পারফেক্ট হবে। এটা আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট। তো আমি একটা কপি আগে এইখানে করে নিয়েছিলাম, এটাকে এখন এই কালারের সাথে রিপ্লেস করতে হবে। রিপ্লেস করার জন্য এটাকে ধরবো, ধরার পরে আইড্রপার টুলটা নিব। আইড্রপার টুলটা নিয়ে জাস্ট এই কালারের উপরে ক্লিক করলেই আপনার এই রেক্টেঙ্গুলার কালারটা আপনার চেঞ্জ হয়ে যাবে, এটার মতো কপি হয়ে যাবে, যেটা আমরা টুলের ক্লাসে দেখছিলাম, ঠিক আছে। এখন আমার ধরেন ফ্রন্ট পার্টে এইটুকুই থাকবে, আর কোনো ইনফরমেশন আমি দিতে যাচ্ছি না। কেউ যদি দিতে চান সেক্ষেত্রে নিচে কিছু ইনফরমেশন দিতে পারেন, লাইক কোম্পানির একটা কমন ফোন নাম্বার থাকে, ফোন নাম্বারটা দিতে পারেন, ওয়েবসাইটটা দিতে পারেন, এবং কমন একটা ইমেল আইডি থাকে, ঠিক আছে, লাইক info@phone
ফনিক্সের যেহেতু এটা লোগোটা ইউজ করছি, info@phonics.com থাকতে পারে বা about@phonics.com থাকতে পারে। ঠিক আছে, এরকম একটা আপনার কমন যে ইমেল আইডি থাকতে পারে সেটা ইউজ করতে পারেন। একটা কমন ফোন নাম্বার থাকতে পারে সেটা ইউজ করতে পারেন, এবং ওয়েবসাইটের লিঙ্কটা এখানে ইউজ করতে পারেন যদি কোনো ইনফরমেশন দিতে চান। ফ্রন্ট পার্টে এর চেয়ে বেশি ইনফরমেশন দেওয়ার কোনো দরকার হয় না। ঠিক আছে, তো আমি আপাতত শুধু লোগোটা ইউজ করলাম। হ্যাঁ, লোগোটা ইউজ করার পরে এখন আমি আসি ব্যাক পার্টে। ব্যাক পার্টে আমার কাজ কি, আমি যার জন্য ভিজিটিং কার্ডটা ডিজাইন করব তার ইনফরমেশনগুলো এখানে থাকবে। এখন ইনফরমেশনগুলো এখানে যদি দিতে চাই, আমার একটা সলিড কালার নেওয়া আছে, কেউ চাইলে শুধুমাত্র এই সলিড কালারের উপর এই ডিটেলসগুলো সাজাতে পারেন। কেউ চাইলে কোনো ডিজাইন যদি দিতে চান সেই ডিজাইনগুলো দিতে পারেন। লাইক আমি একটা ডিজাইন দেখছিলাম যেটা দিলে হয়তো বা এখানে ভালো লাগতে পারে। লাইক এই ডিজাইনটা যদি আমি এখানে দিতে যাই, কিভাবে দিব? এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করা আছে, আমি ব্যাকগ্রাউন্ডটা ওই কালারেই রাখবো, জাস্ট এই কালারটাকে আমি হোয়াইট করে দেব। এই কালারটা যদি এখানে দিতে যাই কিভাবে করব? ধরেন এখানে আমার বিল্ট ইন কিছু শেপ দেওয়া আছে, এর বাইরে যদি আমি যেটা বলছিলাম আপনাদের পেন টুল দেখাইছিলাম আমি ইলাস্ট্রেটরে, আপনারা ভুলে গেছিলেন, আমিও ভুলে গেছিলাম, দেখানো হয় নাই মেবি। তো আজকে পেন টুলটা আমরা দেখি, যদি ধরেন বিল্ট ইন কোনো সাইজের বাইরে যদি আমার কাস্টমাইজ কোনো সাইজ নিতে হয় সেটা আমার পেন টুল দিয়ে করতে হবে। এখন কারো যদি মাউসের হাত ভালো থাকে সেক্ষেত্রে সে ব্রাশ টুল দিয়ে করতে পারে। ঠিক আছে, কিন্তু আপনার মাউসের হাত এত বেশি ভালো না, সেক্ষেত্রে আপনি পেন টুল দিয়ে যে কোনো রকম কাস্টমাইজ সাইজগুলো জেনারেট করতে পারবেন। তো কাস্টমাইজ সাইজের যদি আমি একটা কাস্টমাইজ সাইজ নিতে চাই, তো এখানে পেন টুলটা নিলাম, নেওয়ার পরে আমার আর্টবোর্ড এই যে কালার গেজ যেটা আছে এটার উপরে ফার্স্ট একটা সরি ওইটাতে সিলেক্ট করার আগে আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিছি এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নেব। ঠিক আছে, কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলে কি হবে, এই ব্যাকগ্রাউন্ডটা নড়বে না। ঠিক আছে, যেখানে আছে সেইখানেই থাকবে। লক করার পর আমি এই জায়গায় পেন টুলটা সিলেক্ট করে এইখান থেকে আমি আমার ডিজাইনটা শুরু করতে চাচ্ছি। এখানে ফার্স্টে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি। ঠিক আছে, একটা অ্যাঙ্কর পয়েন্ট নিছি, নেওয়ার পরে এইখানে চাচ্ছি আমি একটু কার্ভ শেপ হয়ে এইটুকু একটা জিনিস একটা কার্ভ শেপের মতো আসবে। ঠিক আছে, এটা ঢেউয়ের মতো আসবে। তো ঢেউয়ের মতো করার জন্য আমি যে রেক্টেঙ্গুলার অ্যাঙ্কর পয়েন্টটা নিয়েছিলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে একটা হ্যান্ডেল বের করে নিলাম, দুই সাইডে দুইটা হ্যান্ডেল বের হয়েছে। ঠিক আছে, হ্যান্ডেল বের হওয়ার পর এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, নেওয়ার পরে এইটাকে একটু কার্ভ শেপ করে নিলাম। নেওয়ার পর আমি ফিল কালারটাকে স্ট্রোকে দিয়ে নিচ্ছি এবং স্ট্রোক কালারটাকে আমি এখানে হোয়াইট করে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখছেন একটা লাইন আসছে কার্ভ শেপের। তো এখানে কার্ভ শেপে এই এই দুইটাকে বলা হয় যে পেন টুলটা দিয়ে কাজ করতেছে, একটা লাইন টানছি, এই লাইনের দুইটা প্রান্তকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। মানে জয়েনিং যে পয়েন্টগুলো থাকবে এই অবজেক্টের সেটাকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। আমি যদি আমার পেন টুলের এটা এখানে নেই, দেখেন এই যে অ্যাঙ্কর লেখা আসতেছে, তো এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। আর এইখানে দুইটা আলাদা জিনিস একটা লাইনের মতো বেরোইছে উপরে, দেখেন এইখানে একটা লাইনের মতো উপরে বেরোইছে এবং এইখানে একটা লাইনের মতো নিচের দিকে বেরোইছে, এই জিনিসটাকে বলা হয় হ্যান্ডেল। যদি মাউসের কার্সরটা নেই, দেখেন লেখা আসতেছে হ্যান্ডেল। তো হ্যান্ডেলের অ্যাঙ্কর পয়েন্টের কাজ হলো গিয়া ধরেন একটা অ্যাঙ্কর মানে যে পাতগুলো আছে পাতগুলোকে জয়েন করা অ্যাঙ্কর পয়েন্টের কাজ। ঠিক আছে, আর হ্যান্ডেলের কাজ হলো এই যে পাতগুলো করতেছেন, এই যে লাইনটা যে আসছে এটাকে বলা হয় পাত। ঠিক আছে, বুঝা যাচ্ছে কি না? এই যে দেখছেন পাত লেখা আসছে। ঠিক আছে, এই লাইনটাকে বলা হয় পাত। তো এই পার্টটাকে যদি আপনি মডিফাই করতে চান সেটা আপনি হ্যান্ডেলের মাধ্যমে পার্টটাকে মডিফাই করতে পারবেন। কিভাবে করবেন, কিবোর্ডের অল্টার চেপে হ্যান্ডেলগুলোকে যদি মুভ করেন তাহলে এই পাতগুলো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো এইখানে হ্যান্ডেলগুলো করলাম। এখন এইখানে যখন আমি কার্ভ শেপটা নিছিলাম এখানে দুই সাইডে দুইটা হ্যান্ডেল বেরিয়েছিল, এই সাইডে একটা হ্যান্ডেল বেরিয়েছিল, এই সাইডে একটা হ্যান্ডেল বেরিয়েছিল। এই পাশে যে হ্যান্ডেলটা ছিল এই হ্যান্ডেলটার আমার কোনো দরকার নাই। তো এই হ্যান্ডেলটাকে আমি রিমুভ করে দেব। কিভাবে রিমুভ করব, আমার অ্যাঙ্কর পয়েন্টের উপরে মাউসের কার্সরটা রেখে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করব। ক্লিক করলে এই পাশে যে হ্যান্ডেলটা বের হয়েছিল এই হ্যান্ডেলটা চলে যাবে। চলে যাওয়ার পরে এইখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি আমি, এটা সোজাসুজি লাইন আসলো। আসার পর
এইখানে আবার আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি। সরি, এইখানে অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার আগে আমি এইখানে আরেকটা হ্যান্ডেল বের করে নিলাম, ঠিক আছে? এখন হ্যান্ডেলটা বের করতেছি কিভাবে, একটা অ্যাঙ্কর পয়েন্ট নিছি, নেওয়ার পরে অল্টার প্রেস করে এই যে কিবোর্ড এই অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে এইখানে মাউসের লেফট বাটন ক্লিক করে মাউসটাকে যদি ড্রাগ করেন অল্টার প্রেস করে ধরে রেখে, তাহলে একটা হ্যান্ডেল বের হবে আপনার, ঠিক আছে? তো এইখানে একটা হ্যান্ডেল নিছি আর এখানে একটা হ্যান্ডেল নিলাম, নেওয়ার পর এইটাকে একটু উপরের দিকে দিয়ে দিচ্ছি, কার্ভ শেপটা আমার চলে আসলো। এখন পেন টুল দিয়ে আমি যখন কোনো শেপ রেডি করতে যাব, তখন মাস্ট বি আমি যেই অ্যাঙ্কর পয়েন্ট থেকে শুরু করছি লাস্ট ক্লিকটা আমার সেই অ্যাঙ্কর পয়েন্টেই হইতে হবে, ঠিক আছে? সেই যেখান থেকে শুরু করব সেখানেই শেষ করতে হবে। যদি ওইখানে আমি ক্লিক না করি আমার যে অবজেক্টটা নিছি আমি বা যে শেপটা নিছি এটা আমার কমপ্লিট হবে না, ঠিক আছে? তো যেখানে আমি শুরু করছিলাম সেখানে যদি আমার মাউসের কার্সরটা নেই, দেখেন আমার পেন টুলের নিচে একটা রাউন্ড শেপ দেখাচ্ছে, ঠিক আছে? যখন এই রাউন্ড শেপটা দেখাবে তখন মানে এটা মিন করতেছে যে এখানে যদি লাস্ট ক্লিকটা আপনি এখন যদি ক্লিক করেন তাহলে আপনার ডিজাইনটা কমপ্লিট হচ্ছে। বাকি জায়গায় যদি আমি পেন টুলটা নেই, পেন টুলের নিচে কিন্তু কোনো শেপ দেখাচ্ছে না, ঠিক আছে? কারণ এইখানে যদি পেন টুলটা নেই, পেন টুলের নিচে কোনো শেপ দেখাচ্ছে না, বাট যেখান থেকে স্টার্ট করছিলাম সেখানে যদি নেই একটা রাউন্ড শেপ দেখায়। তো এইখানে আমি ক্লিক করব, এখন ক্লিক করলে দেখেন এই যে ফার্স্টে বলছিলাম যে কেন হ্যান্ডেলগুলোকে রিমুভ করতে হয়, ঠিক আছে? এইখানে আমি যখন হ্যান্ডেলগুলো নিছি কার্ভ শেপটা নিছিলাম তখন দুই সাইডে দুইটা হ্যান্ডেল বের হইছিল আমার। তো এই হ্যান্ডেলটা যদি আমি রিমুভ না করি এই যে এই সাইডটা আমার কার্ভ হয়ে গেছে একটু, কিন্তু এটা তো আমি কার্ভ করতে চাচ্ছি না। যেহেতু কার্ভ করতে চাচ্ছি না, সো সো অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করলে আপনার এই পাশে যে হ্যান্ডেলটা ছিল এই হ্যান্ডেলটা রিমুভ হয়ে যাবে। দেন আপনি যদি কমপ্লিট করেন এখন আর কার্ভ শেপ আসতেছে না, সোজাসুজি শেপ নিয়ে নিস। তো এইটাকে আমি স্ট্রোক কালার দিয়ে করছিলাম, এখন এইটা কালারটাকে জাস্ট ফিলে আমি কনভার্ট করে দিলাম, এটা কালার চলে আসলো। এখন এইটার মাঝখানে যদি আরেকটা শেপ আনতে চান কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে অবজেক্টটাকে কপি করবেন। খুব বেশি কিছু হয়ে যাচ্ছে, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অল্প করে দেখাবো। ঠিক আছে, মানে আমি এই জিনিসটাকে জাস্ট কপি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করছি। কপি করার পরে ডিরেক্ট সিলেকশন টুলে আমরা একটা কাজ দেখছিলাম না যে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে আমরা আলাদা আলাদা সিলেক্ট করতে পারি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমি একটু জাস্ট উপরে নিচে করে মডিফাই করে নিছি, নেওয়ার পরে কালারটা চেঞ্জ করে দেওয়ার পরে আপনার এই শেডটা চলে আসছে, ঠিক আছে? বুঝতে পারছেন জিনিসটা? যদি না পারেন তাহলে রিপিট করব। তো এখানে আমি এই শেডটা আনলাম, এই শেডের মধ্যে আমার এই সাইডে আমি চাচ্ছি যে এই সাইডে আমার যার জন্য ভিজিটিং কার্ডটা করতেছি তার নামটা থাকবে, ঠিক আছে? আর যদি এইখানে আমি ইনফরমেশন দিতে চাই সেই ক্ষেত্রে আমার এইটাকে আরেকটু বড় করে নিতে হবে, এটাকে আরেকটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর এখানে আমি যার জন্য ভিজিটিং কার্ড করতেছি তার নামটা দিব। তো নামটা আগে ইউজ করি, কারণ যেহেতু এখানে আর কোনো লোক নাই আমি আমার নামটা ইউজ করতেছি, রাশেদ। হ্যাঁ যায়, আপনি টাইপ টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করলেই হবে, সরাসরি ভিতরে লিখলেন। কিন্তু
সিলেক্ট করার পর আপনার এটাকে আবার একটু অ্যাডজাস্ট করতে হবে, মানে লেখা শেষ করে আপনি সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে, ঠিক আছে, যদি তাড়াতাড়ি করতে চান। আর যদি চান আপনি লাইন বাই লাইন ধরে করবেন, এটাকে এইখানে নিছেন, এই সোজাসুজি আবার এইখানে ক্লিক করবেন, তাহলে এই সোজাসুজি আবার টাইপ, ঠিক আছে। আচ্ছা, আমি আমার নামটা ইউজ করতেছি না, আমি একটা ডেমো কন্টেন্ট ইউজ করতেছি। আপনারা চাইলে এই যে এই ডেমো কন্টেন্টগুলো আপনাদের ডিজাইন ইউজ করতে পারেন বা আপনাদের নাম ইউজ করতে পারেন, বা এইখান থেকে লোরেমিফসাম নামের একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে আপনি চাইলে ডেমো কন্টেন্টগুলো নিয়ে নিতে পারেন। গুগলে লোরেমিফসাম লিখে সার্চ করলে হবে। তো নরমালি আমরা যখন ভিজিটিং কার্ড দেখি, আমরা দেখি যে যার নামে ভিজিটিং কার্ডটা থাকে তার নামটা একটু বোল্ডে থাকে, প্লাস একটু বড় হয়ে থাকে। তো এইটাকে আমি একটু বড় করে দিচ্ছি এবং ফন্টটাকে চেঞ্জ করে অন্য একটা ফন্ট দিই, এরিয়াল করে দিই, এরিয়াল। তো এটাকে এরিয়াল করে দিলাম এবং এরিয়াল থেকে এটাকে বোল্ড ভার্সনটা করে দিচ্ছি, ঠিক আছে, যেহেতু এটা আমি নাম হিসেবে ইউজ করতেছি, মানে আমার ক্যারেক্টার হিসেবে ইউজ করতেছি। দেন এইটাকে আবার কপি করে অ্যাজ এ ডেজিগনেশন, যেহেতু আমি ডেমো কন্টেন্ট দিচ্ছি, ডেজিগনেশন ছোট করে নিলাম এবং এটার বোল্ড ভার্সনটাকে রেগুলার করে দিচ্ছি। তো নাম আর ডেজিগনেশনটা আবার এখানে চলে আসলো, ঠিক আছে। এখন বাকি থাকে কি ইনফরমেশন আপনার বাকি থাকে আপনার এই ফোন ফোন নাম্বার, ইমেল, আর হলো আপনার অ্যাড্রেস, ঠিক আছে। এখন আপনি যদি চান সেক্ষেত্রে, আচ্ছা আমি আরেকটা কাজ করি, সেটা হলো এই যে জিনিসটা ছিলাম সেটাকে একটু কার্ভ করে দিলে আমার একটা গ্যাপ রেডি হবে, যে গ্যাপে আমি চাইলে এই পেজটাতে লোগোটা বসাইতে পারবো। আমি একটু কার্ভ করে দিছি, জাস্ট যে শেপটা করছিলাম এই শেপটাকে একটু কার্ভ করে দেওয়াতে আমার এইখানে একটা স্পেস জেনারেট হয়েছে, যেখানে চাইলে আমি আমার যে লোগোটা আমি ফ্রন্ট পেজ ইউজ করছিলাম এটাকে আবার ব্যাক পেজে ইউজ করতে পারি। ছোট করে এখানে আমি আমার লোগোটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে, ঠিক আছে। এখন আমি আমার ফোন নাম্বার এবং অ্যাড্রেস, ইমেল আইডি এগুলো ইউজ করব। ফোন নাম্বারে আমি জিরোগুলো ইউজ করতেছি, দেন এখানে @gmail.com, মানে মেল হিসেবে gmail.com-টা ইউজ করতে পারেন, বা কোম্পানির কোনো মেল থাকতে পারে, ওয়েবসাইটের আন্ডারে কিছু মেল থাকে, সেটা নাম হতে পারে @phoenix.com, এরকম থাকতে পারে, লাইক info@phoenix.com, বা এখানে যার নামটা থাকবে তার নাম দিয়ে @phoenix.com থাকতে পারে। তো আমি আপাতত জিমেলটা ইউজ করলাম। ইনফরমেশন যা দিব হ্যাঁ ওগুলো হ্যাঁ আমরা হ্যাঁ পুট করব। হ্যাঁ, আর ডিজাইনটা টোটালটা হচ্ছে আমাদের। আপনাদের উপরে, আচ্ছা। ঠিক আছে, ডিজাইনটা আপনাদের উপরে, কালারটা আবার ক্লায়েন্টের উপরে থাকবে। যে কি কালার হ্যাঁ, দিবেন না দিবেন। হ্যাঁ। তো এখানে আরেকটা অ্যাড্রেস নিতে হয়, অ্যাড্রেসটা আমি লরেন্স থেকে নিয়ে নিচ্ছি। তো এই তিনটা কন্টেন্ট আমার এইখানে বসাইতে হবে। এখন আমি এই তিনটা কন্টেন্টকে একটু ছোট করে নেই, তিনটা অবজেক্টিভ ধরলাম, মানে কন্টেন্ট যেগুলো আছে, টেক্সট যেগুলো আছে ধরলাম, এইখানে ফন্টের সাইজটা আমি 9 করে নিচ্ছি। 9 আমার কাছে মনে হচ্ছে এনাফ, নাইলে আপনি 10 করে নিতে পারেন। আমি 9 করে নিচ্ছি, নেওয়ার পরে এখানে বসাচ্ছি সিরিয়াল বাই সিরিয়াল, শোনার পর ধরলাম এইটা আমার সিরিয়ালটা ঠিক আছে। বা আরেকটু যদি ভেতরে নিতে চাই, একটু বাইরের দিকে মনে হচ্ছে, আমি আরেকটু ভেতরের দিকে নিলাম, তারপরে এখানে আমার মনে হচ্ছে ঠিক আছে জিনিসটা। এখন কালারটা আমার ব্ল্যাক, যখন দেখতে ভালো লাগতেছে না, এটাকে আমি হোয়াইট করে দিই, ঠিক আছে, হোয়াইট করে দিলাম। এখন কিন্তু আগের চেয়ে একটু ভালো লাগতেছে, বেশি ফুটতেছে জিনিসটা। তো এই জিনিসটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক থেকে হোয়াইট করে দিচ্ছি। হোয়াইট করে দেওয়ার পর এখন
আমি যে এগুলো বসাইছি আমার অ্যাড্রেসটা একটু সবসময় দেখবেন যে অ্যাড্রেসটা একটু বড় থাকে, তো অ্যাড্রেসটাকে আমার 2 থেকে 3টা লাইনে কনভার্ট করা লাগে। তো অ্যাড্রেসটাকে আমি আপাতত এইখানের ক্ষেত্রে যেহেতু আমি ডিজাইনটা অন্যভাবে করছি, আমি 2টা লাইন রেখে বাকিটাকে রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, বাকিটাকে ডিলিট করে দিলাম। ধরেন আমার অ্যাড্রেসটা 2টা লাইনে আমার এটে গেছে। ঠিক আছে, তো 2টা লাইনে আটানোর পর আমি ফার্স্টে বলছিলাম না আমার যে কন্টেন্টগুলো থাকবে সেই কন্টেন্টগুলো আমার মাস্ট বি সেফটি মার্কের ভেতরে থাকতে হবে। তো সেফটি, আচ্ছা ওই জিনিসটা আজকে দেখাবো না, ওইটা নেক্সট কোনো ক্লাসে দেখাই দিব। এত কিছু দেখাইলে তারা হয়ে যাবে। আমি জাস্ট এটাকে ভেতরে নিয়ে আসতেছি, কিভাবে নিয়ে আসতেছি এটা নেক্সটের কোনো ক্লাসে দেখাই দিব। এটা আপাতত স্কিপ মানে থাকলো, এটা ফিউচারে কোনো ক্লাসে আমি দেখাই দিব। বিকজ এত কিছু দেখাইলে আপনাদের প্রবলেম হবে ক্যাচ করতে। আবার কেউ মন খারাপ করে না যে স্যার দেখায় নাই, স্যার করলো স্যার দেখায় নাই, এগুলো দেখানো হবে। আমি যতগুলো কিছুই করতেছি আপনাদের না বইলে যেগুলো করতেছি সেগুলো ফিউচারে ক্লাসে আস্তে আস্তে দেখানো হবে সব। তো এখন আমি ফোন নাম্বারটা ইউজ করছি, আমার মেল আইডি ইউজ করছি, লোকেশন মানে অ্যাড্রেসটা ইউজ করছি, কিন্তু জিনিসটা দেখতে আমার কাছে ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? এইখানে আমার কোনো, আমি যদি এটার ফার্স্টে মানে দেখতে মনে হচ্ছে যে একটা টেক্সটের মধ্যে সবকিছু, কোনো ডিফারেন্স নাই। তো এটার ফার্স্টে মানে প্রথম দিকে যদি আমি কোনো আইকন ইউজ করতাম সেটা দেখতে আমার একটু লুক্রেটিভ মনে হতো এবং আইকন। প্রত্যেকটা লাইনকে আলাদা আলাদা সেকশন হিসেবে দেখাইতো। ঠিক আছে, তো কিভাবে আইকন ইউজ করবেন? তো পাঁচটা পাঁচটা করে 10টা ডিজাইন দিচ্ছি, এটা হোমওয়ার্ক থাকবে। এইটার পাশাপাশি আরেকটা হোমওয়ার্ক থাকবে, সেটা হলো আপনারা আইকনগুলা কয়টা আইকন করবেন একটু লিখে নেন। ফোনের আইকন, ফোন আইকন, মোবাইল আইকন, মেল আইকন এবং লোকেশন আইকন, এবং হোমের যে আইকনটা থাকে হোম। লোকেশন তো একটা থাকে হলো গিয়ে এর মতো, লোকেশন দুইটা ভাবে বোঝায়, একটা হলো গিয়ে হোমের একটা আইকন থাকে ওইটা দিয়ে বোঝানো যায়, এবং লোকেশনের একটা সিম্বল থাকে ওইটা দিয়ে বোঝানো যায়। এই কয়টা আইকন বাসা থেকে পেন টুল দিয়ে করে নিয়ে আসবেন। পেন টুল দিয়ে করতে পারবেন? ট্রাই করি। হ্যাঁ, এই যে আমি যেভাবে দেখাই দিলাম না, যে আমরা পেন টুল দিয়ে করলাম না কাজটা, এই সেম ওয়েতে কাজ করবেন। তাও আমি লাস্টে আরেকটু দেখাই দিব, সমস্যা নেই, আইকন কিভাবে করবেন। তো আপাতত আমি, আর কিভাবে করবেন আপনারা বাসায় যে সবগুলো আইকন থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে এটা বর্ডার দিয়ে আপনি পেন টুল দিয়ে জাস্ট পাথ করবেন। ঠিক আছে, তাকে আমি এই ফোন আইকনটা এখন নামাচ্ছি। তারপরে কি আসে, মেল আইকন। তিনটা আইকন আপাতত আমার লাগতেছে, তিনটা আইকনকে আমি নিলাম। এখন এগুলো আমি অ্যাজ এ জেপিজি আর পিএনজি হিসেবে নিয়ে আসছি। ঠিক আছে, জেপিজি আর পিএনজি হিসেবে নিয়ে আসছি। আপনারা এগুলাকে আনবেন, এনে পেন টুল দিয়ে করার ট্রাই করবেন সবাই। ঠিক আছে, যারা করবেন তাদের জন্য উপকার হবে ফিউচারের ক্লাসগুলোতে, আর যারা না করবেন ফিউচারে যে যখন লঘুর ক্লাসটা করব, প্লাস ওইখানে ইমেজ এডিটিং এর কিছু কাজ আছে, প্লাস আপনার আরো পেন টুলের অনেকগুলো কাজ থাকবে, যেগুলাতে আপনারা যদি এখন এই পেন টুলটা প্র্যাকটিস না করেন ফিউচারে ওই ক্লাসগুলোতে আপনারা নিজেরা প্রবলেম ফেস করবেন। ঠিক আছে, তো এই পাঁচটা 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 10টা, আর এই আইকনগুলোকে বাসায় প্র্যাকটিস করবেন, খুব বেশি সময় লাগবে না। ঠিক আছে, আপনি দিনে 2 ঘন্টা দিলেই এনাফ। আপনি আজকে কি বার? মঙ্গলবার, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র,
শনি 4 দিন সময় পাচ্ছেন, সরি বুধ, হ্যাঁ 4 দিন সময় পাচ্ছেন আজকে সহ, আজকে বাসে যে 4 দিন সময় পাচ্ছেন। তো 4 দিনে আপনি যদি 8 ঘন্টা টাইম দেন এগুলো করা পসিবল। একবারে যে পারফেক্ট করতে হবে এমন কিছু না, জাস্ট ট্রাই করবেন, ঠিক আছে? তো এই 3টা আইকন আনলাম, আমি আপাতত শর্টকাটে করে ফেলতেছি। এখানে নিলাম, দেওয়ার পর এটা হোয়াইট করে দিচ্ছি। আর কিবোর্ড এবং মাউসে একসাথে কাজ করতে হবে, ঠিক আছে? যখন প্রফেশনালি কাজ করবেন তখন আপনার দুইটা জিনিস একসাথে নিয়েই কাজ করতে হবে। আপনি শুধুমাত্র কিবোর্ডের মাধ্যমে কাজ করতে পারবেন না, শুধুমাত্র মাউসের মাধ্যমে কাজ করতে পারবেন না, দুইটাকে কম্বাইন করেই কাজ করতে হবে আপনার। হোয়াইট দিচ্ছি। এখন কালার হোয়াইট দেওয়ার পর এটাকে অ্যালাইন করতে হবে। আমার কাছে যে একটু এবড়ো খেবড়ো ভাবে আছে না, এটাকে একটা লাইনে নিয়ে আসার জন্য টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মনে হচ্ছে যে মেল যে আইকনটা আছে এইটা আমার পারফেক্ট জায়গায় আছে, এটাকে আবার আলাদা সিলেক্ট করলাম। কিভাবে সিলেক্ট করলাম? আপনারা ধরেন এই যে টোটালটাকে আগে একটা জিনিস সিলেক্ট করছি সিলেকশন টুল দিয়ে, দেন কিবোর্ডে শিফট চাপবো, শিফট চেপে ধরে রেখে আরেকটাকে ক্লিক করলাম, দেন আরেকটাকে ক্লিক করলাম, 3টা জিনিস সিলেক্ট হলো শিফট চেপে ধরে রেখে। দেন কিবোর্ডের শিফটটা ছেড়ে দিয়ে আপনি যেটা পারফেক্ট মনে হচ্ছে সেটাকে আবার মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখবেন ওইটা আলাদা একটা মার্ক হয়ে গেছে, ঠিক আছে? মার্ক হওয়ার পর এটাকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলে আপনার টোটালটা এক লাইনে চলে আসবে। আসার পর আইকনগুলো আমার বসানো হয়ে গেছে। একটা ভিজিটিং কার্ডের নরমাল একটা যদি ধরি, এটার মধ্যে আরো অনেক কাজ আছে কিন্তু ওই কাজগুলো আজকে আমরা দেখবো না, ফিউচারে দেখবো। কারণ এটার ভেতরে যদি আমি শ্যাডো ইউজ করি, আরো কালার গ্রেডিয়েন্ট ইউজ করি, আরো কোনো কিছু অবজেক্ট ইউজ করি, সেগুলো আমার দেখতে আস্তে আস্তে সুন্দর মনে হবে, ঠিক আছে? ডিজাইন হলো অনেক লেন্দি প্রসেস, আপনি একটা ডিজাইন 10 মিনিটে করে শেষ করে ফেলতে পারবেন না, এর পেছনে অনেক টাইম দিতে হয়, ঠিক আছে? তো যেহেতু আমরা নতুন সেহেতু আমরা আপাতত এইটুকু আজকে পর্যন্ত রাখি। এখন যেটা আমরা হোমওয়ার্কের যে একটা পার্ট দেখলাম যে ভিজিটিং কার্ড এইভাবে ডিজাইন করব, আরেকটা পার্টে দেখি এরপরে আরেকটি কিছু অংশ আছে, এটা আমি একটু পরে আলোচনা করতেছি। পেন টুল দিয়ে কিভাবে আপনি আইকনগুলো করবেন। একটা ফোন আইকন আনছি, আনার পরে এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করব যাতে এই আইকনটা না নড়ে, যেটা একটু আগে আমরা করছিলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করছিলাম। কন্ট্রোল 2 দিয়ে লক করার পর পেন টুলটা নিব, একটা জায়গাকে ধরে আপনার স্টার্ট করতে হবে ডিজাইনটা, লাইক আমি এইখানে ধরে স্টার্ট করলাম ডিজাইনটাকে। স্টার্ট করার পরে না এইখানে ধরি, স্টার্ট করলাম, করার পরে এইখানে এইটুকু জায়গা আমার সোজা মনে হচ্ছে, তো এইটুকু জায়গাকে সোজা সোজা একটা লাইন নিয়ে নিলাম, বা একটু যদি কার্ভ নিতে হয় একটু কার্ভ করে নিচ্ছি। কার্ভটা কিভাবে করতেছি এটা তো সবাই বুঝতে পারতেছি নাকি? যদি পারফেক্ট না মনে হয় সেক্ষেত্রে আপনি কন্ট্রোল Z চাপলে আপনার এটা রিমুভ হয়ে যাবে। তো এটাকে এরকম করলাম, একটা হ্যান্ডেল এই পাশে বেরোছে, একটা হ্যান্ডেল এই পাশে বেরোছে, তো এই হ্যান্ডেলটা আমার অ্যাকচুয়ালি লাগবে, সো আমি এই হ্যান্ডেলটাকে আর রিমুভ করব না। অন্যগুলাতে কি করতাম, হ্যান্ডেল যদি ধরেন এরপরে যদি আমার কোনো সোজাসুজি দাগ নিতে হয় সেক্ষেত্রে আমি হ্যান্ডেলটাকে রিমুভ করে দিব। কিভাবে রিমুভ করব, আমার অ্যাঙ্কার পয়েন্টের উপর রাইট বাটন ক্লিক করলে দেখেন যে হ্যান্ডেলটা চলে গেছে, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে আমার হ্যান্ডেলটা লাগবে, সো এটাকে আমি রিমুভ করব না। এইখানে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট নিচ্ছি,
নেওয়ার পরে শেপটা এরকম আসবে, আসার পর এটাকে ফিল কালারটাকে আমি স্ট্রোকে নিয়ে নিলাম। এখন অল্টার চেপে, কিবোর্ডের অল্টার চেপে হ্যান্ডেলগুলোকে মুভ করে এই যে শেপটা আছে এটাকে পারফেক্ট করার ট্রাই করব। ঠিক আছে, এখন এই শেপটা এখন পারফেক্ট আছে না? তো এরপরে যে এইটুকু জায়গা আমার সোজা, তো সোজা জায়গায় আমার আর হ্যান্ডেল লাগতেছে না এই পাশে। তো হ্যান্ডেলটাকে আমি রিমুভ করে দিই, রিমুভ করে দেওয়ার পরে এইখানে একটা হ্যান্ডেল একটা পয়েন্ট নেই, এইটুকু জায়গা আমি সোজা নিয়ে নিলাম। দেন এইখানে আবার একটা কার্ভ শেপ আসতেছে, কার্ভ শেপ আসার পর আসার জন্য এইখানে আমি হ্যান্ডেলটা নিব, আরেকটা হ্যান্ডেল বের করব। অল্টার প্রেস করে জাস্ট মাউসের লেফট বাটনটা ড্র্যাগ করলেই, অল্টার প্রেস করে আপনি কি এই যে অ্যাঙ্কর পয়েন্টের উপরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ করলে একটা হ্যান্ডেল বের হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, মাউসটাকে ড্র্যাগ করে দুইটা হ্যান্ডেল বের করে নিলাম। অল্টার চেপে আবার এই শেপটাকে ঠিক করে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে আপনি টোটাল ডিজাইনটাকে কমপ্লিট করবেন। ঠিক আছে, এই ধরেন এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলে আমার হয়ে যাচ্ছে। ম্যানুয়ালি করতে তো অনেক বসে, তার থেকে তো কপি পেস্ট করে কপি কপি পেস্ট মানে ইয়ে থেকে। যখন কাজ শিখে যাবেন তখন কপি পেস্ট করবেন, এখন কাজ শিখতেছেন, কষ্ট করে শিখতে হবে। ঠিক আছে, এইভাবে যেখান থেকে স্টার্ট করছিলাম এইটা টোটালটা রাউন্ড করে নিয়ে এসে যেখানে স্টার্ট করছিলাম সেখানে এনে ছাড়তে হবে, তাহলে আপনার আইকনটা হয়ে যাবে। এইভাবে আইকনগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এটা আপনাদের মেইনলি হোমওয়ার্ক থাকবে না, এটা আপনাদের নিজেদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে যে আপনারা প্র্যাকটিস করবেন কিনা। আপনাদের মেইন হোমওয়ার্ক হলো 5টা ভিজিটিং কার্ড করবেন, 5টা আইডি কার্ড করবেন। এটা যদি করেন ফিউচারের ক্লাসগুলো আপনাদের কাছে ইজি মনে হবে। তো এইটা আমি সব ক্লাসে এই জিনিসটা করার প্রেফার করি, এই জন্য আপনাদেরও প্রেফার করলাম যে এই জিনিসটা করে নিয়ে আসেন, তাহলে ভালো হবে ফিউচারে। পেন টুল তো আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে ফিউচারের ক্লাসগুলোতে। তো আপাতত এটা ডিলিট করে দিচ্ছি। এখন আমি ধরে নিচ্ছি যে আমার ভিজিটিং কার্ড ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন যেহেতু আমার ভিজিটিং কার্ডটা ডিজাইন হয়ে গেছে, এইটা আমি আপাতত প্রিন্টে দিতে পারবো না, কারণ আমরা তো পোর্টফোলিওর জন্য শিখতেছি। এখন আপনি যদি প্রিন্টে দিতে চান, আপনি নিজে একটা ডিজাইন করে এটাকে তার প্রিন্টে দিতে পারবেন না, সেটা অবশ্যই ক্লায়েন্টকে দেখাইতে হবে। ক্লায়েন্টকে দেখানোর জন্য আপনাকে এটা জেপিজি ক্রিয়েট করতে হবে এবং প্রিন্টে পাঠানোর জন্য এটার একটা র ফাইল সেভ করতে হবে। কিভাবে র ফাইলটাকে সেভ করব সেটা আমরা দেখে নিচ্ছি। র ফাইলটা সেভ করার জন্য ফাইলে যাব, সেভ অ্যাজে যাব, ফাইলে থেকে সেভ অ্যাজ বা কন্ট্রোল শিফট এস। ঠিক আছে, শর্টকাটগুলো লিখে নিলে ভালো হবে আপনাদের জন্য। কন্ট্রোল শিফট এস বা ফাইল থেকে সেভ অ্যাজে যে আপনি লোকেশনটা সিলেক্ট করবেন। আমার ফাইলের নামটা আছে ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ডই থাকবে আমার ফাইলের নাম। সেভ দিব, সেভ দিলে আমার এখানে একটা পারমিশন চাবে যে আমি যেই ফাইলটা সেভ করতে যাচ্ছি এটা আমি কোন ভার্সনে সেভ করতে চাচ্ছি। তো এখানে আমি যেহেতু CS6 ইউজ করতেছি, CS6 আমি রাখতে পারি নিজের জন্য, এটা সেভ করে রাখতে পারি CS6। আর যদি এটাকে প্রিন্টে পাঠাতে চান সেক্ষেত্রে এটাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 এ সেভ করবেন। প্রিন্টের জন্য যে ফাইলটা পাঠাবেন সেই ক্ষেত্রে আপনি ইলাস্ট্রেটর 10টাকে সেভ করবেন। ঠিক আছে, আর নিজের জন্য আগে একটা ফাইল অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6 এ সেভ করে রাখবেন। ঠিক আছে, তো CS6 আমি আপাতত দিলাম, দেওয়ার পরে ওকে করতেছি। ওকে যখন করছি দেখেন আমার ডেস্কটপে একটা বিজনেস কার্ড নামের একটা ফাইল সেভ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে কেটে দেই, কেটে দিয়ে এইটাকে যদি আবার ইলাস্ট্রেটরে ওপেন করি, আমার সেম ফাইলটা আবার ওপেন হচ্ছে এখানে। ঠিক আছে, তো এটা করার পর এখন ক্লায়েন্টকে দেখানোর জন্য আমার একটা জেপিজি বা পিএনজি সেভ করতে হবে। সেটা কিভাবে করব? ফাইলে যাব, এক্সপোর্টে যাব, ফাইল থেকে এক্সপোর্টে যে আমি লোকেশনটা সিলেক্ট করতেছি ডেস্কটপ, সিলেক্ট করার পরে ইউজ আর্টবোর্ড নিচে দেখবেন যখন এখানে জেপিজিটা সিলেক্ট করবেন
এই যে সেভ অ্যাজ টাইপে যদি ক্লিক করেন জেপিজি এর অপশন আসবে, এই যে জেপিইজি ব্র্যাকেটে থাকবে জেপিজি, এটাকে সিলেক্ট করলে আপনার সেভ আর্টবোর্ডের অপশনটা হাইট ফার্স্টে হাইট থাকে সেটা ভিজিবল হবে। দেন এটাকে আমি ক্লিক করে মার্ক করে দেব, মানে আপনার ইউজ আর্টবোর্ডটাকে মার্ক করে দেব। মার্ক করে দেওয়ার পর আমি যদি সেভ দেই জেপিজির অপশনটা আসবে। জেপিজির অপশনটা আসলে এখানে কালার মোড দেওয়া আছে সিএমওয়াই কে, জেপিজির ক্ষেত্রে এটাকে মাস্ট বি আরজিবি করে নেবেন, ঠিক আছে। আরজিবি করে নেওয়ার পর কোয়ালিটিটা আপনি 10 করে দিবেন। 10 মানে বোঝাচ্ছে এটা ম্যাক্সিমাম কোয়ালিটি, এটা 10 করে দিলাম। আর রেজোলিউশনটা এখানে 72 পিপিআই দেওয়া আছে, এটাকে আমি 300 করে দিচ্ছি। হাই রেজোলিউশনের একটা ইমেজ নিব ক্লায়েন্টকে দেখানোর জন্য, তো সেভ দিচ্ছি। দেখেন এইখানে দুইটা আলাদা 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 জেপিজি সেভ হয়ে গেছে, ঠিক আছে। একটা জেপিজি সেভ হয়েছে ফ্রন্ট পার্টের, আর একটা জেপিজি সেভ হয়েছে ব্যাক পার্টের, ঠিক আছে। বুঝতে পারছেন জিনিসগুলো? ভিডিওটা অফ করব, ভিডিওটা অফ করে দিতেছি।